তো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম। কপার, ক্রোমিয়াম এই সকল মৌলের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসের কি দেখতে পাই? ব্যতিক্রম নিয়ম দেখতে পাই। তো ব্যতিক্রম নিয়মটা কি? যদি আমরা কপারের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা কি পাই? যে প্রথম শক্তি স্তরে কয়টা উপস্তর থাকবে? একটা উপস্তর থাকবে, সেটা কি? এস উপস্তর। তো এস উপস্তরে কয়টা ইলেকট্রন দেবো? দুইটা। তারপরে কি দ্বিতীয় শক্তি স্তরের এস উপস্তরে কয়টা ইলেকট্রন দেবো? দুইটা। তৃতীয় শক্তি স্তরে, এরপর কি দ্বিতীয় শক্তি স্তরের পি অরবিটালে কয়টা থাকবে? পি অরবিটালে কয়টা ইলেকট্রন দেবো? 6টা। তাহলে 2p6। এরপরে কি তৃতীয় শক্তি স্তরে এস অরবিটালে কয়টা? তৃতীয় শক্তি স্তরের পি অরবিটালে কয়টা? 6টা। এখন তৃতীয় শক্তি স্তরের আমরা ডি অরবিটাল ইলেকট্রন না দিয়ে কি করব? আমরা চতুর্থ শক্তি স্তর ইলেকট্রন আগে প্রবেশ করাবো। তাই এখানে চতুর্থ শক্তি স্তরে যদি আমরা ইলেকট্রন আগে দেই তাহলে এখানে কি হয়? এখানে 4s2 হয়, 4s2 হয়। তারপরে কি হবে? তারপরে কি 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা জানি যে তৃতীয় শক্তি স্তরের জন্য ডি অরবিটাল আছে, কিন্তু ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ না করে n প্লাস l এর মানের অনুযায়ী আগে কি চতুর্থ শক্তি স্তর, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে এস অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, তারপরে কি ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। তা ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলে এখানে 3d আসবে। কি আসবে? 3d। তা 3d অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? এখানে দেখো তোমার মোট কয়টা ইলেকট্রন আছে? প্রথমে 2টা, পরে কয়টা? 8টা, 10টা। আর এখানে কয়টা? এখানে মোট কয়টা হয়েছে? 8টা আর 2টা 10টা। তার মানে এখানে আছে 10টা আর এখানে আছে 10টা, 20টা। তা থাকে কয়টা তোমার? 9টা। তাই 9টা যদি হয় এখানে 9 দিয়ে দাও। তাহলে এখানে দেখো আমরা যে ইলেকট্রন বিন্যাস করলাম সেটা কিন্তু নিয়ম অনুসারে করছি, কিন্তু আসলে এটা কিন্তু কপারের সঠিক ইলেকট্রন বিন্যাস হয় নাই। এই জন্যই কিন্তু এইটা আমরা নিয়ম অনুযায়ী জানি, কিন্তু সে কি করে? ব্যতিক্রমে ইলেকট্রন বিন্যাসটা ফলো করে, অর্থাৎ ব্যতিক্রমে সে পূর্ণ করে। তো ব্যতিক্রমটা কি? এখানে দেখো ডি অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করে, কিন্তু ডি অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা? 10টা ইলেকট্রন থাকে। কিন্তু এখানে আমরা যে নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস করছি সেখানে ডিতে কয়টা ইলেকট্রন দিছি? 9টা। তো এখানে এই যে 9টা কিন্তু নিয়ম অনুসারে পড়ে, আর এটাই স্বাভাবিক, কিন্তু স্বাভাবিকের সে কি করে? ব্যতিক্রম কিছু অর্জন করে। তা ব্যতিক্রম কি? ডি অরবিটাল সবসময় ডি এবং পি উভয় স্তর সবসময় পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় থাকতে চায়। পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় সে স্থিতিশীল অবস্থা অর্জন করে। তো সব ইলেকট্রনই সবসময় স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। তো স্থিতিশীল অবস্থা অর্জনের জন্য সে কি করবে? এখানে পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থা, এখানে যেহেতু 9টা আছে তাই আর একটা ইলেকট্রন হলে সে কি হয়? পূর্ণ হয়। এজন্য ব্যতিক্রম নিয়ম অনুসারে আমরা কপারের ইলেকট্রন বিন্যাস করলে এখানে দেখব যে প্রথম স্তরে 2টা, এরকম সবগুলো ঠিক আছে, কিন্তু ডিতে কি করবে? ব্যতিক্রম নিয়ম ফলো করবে। তাহলে এখানে আমরা সবগুলো লিখে যাই 3s2 3p6। এরপরে এখানে কিন্তু ব্যতিক্রম নিয়ম অনুসারে সে কি করবে? 4s এর থেকে একটা ইলেকট্রন নিয়ে সে ডি অরবিটালে কি করবে? 10টা পূর্ণ করবে। তা ডি অরবিটালে এখন হইল কয়টা? 10টা। অর্থাৎ এস থেকে সে কি করছে? একটা ইলেকট্রন নিয়ে গেছে। তা নিয়ে কি করছে? 3d অরবিটাল পূর্ণ করছে। এখন এইটা কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে, অর্থাৎ সেই স্থিতিশীল অবস্থা অর্জনের জন্য ব্যতিক্রম নিয়ম কি করে? ফলো করে। এরপরে আমরা যদি এটা ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখি, ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা কি লিখবো? 1s2। আমরা এগুলা সবাই বুঝি যে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 2টা। তো এস উপস্তরের জন্য কয়টা ইলেকট্রন লাগে? 2টা। এরপর দ্বিতীয় শক্তি স্তরে এস উপস্তরের জন্য কয়টা? 2টা। আর দ্বিতীয় শক্তি স্তর পি এর জন্য কয়টা? 6টা। এখানে 8টা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে 8টা পূর্ণ হয়ে গেছে। এরপর আমরা তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করব। তৃতীয় শক্তি স্তর কি? 3s2। এবার 3p6। এখন এখানে আবার মোট হইল কয়টা? 10টা। আর এখানে হইল কয়টা? 8টা। তাই এখন মোট কয়টা হলো? 18টা।
আমার এখানে জানি যে তৃতীয় শক্তি স্তরে মোট 18টা ইলেকট্রন ধারণ করতে পারে, অর্থাৎ এই জন্যই কিন্তু তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটাল আছে। যদিও ডি অরবিটাল আছে কিন্তু সে কি করে, ডি অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ না করে চতুর্থ শক্তি স্তরে এস অরবিটাল আগে পূর্ণ করে। তাহলে চতুর্থ শক্তি স্তরের এস অরবিটালে যদি ইলেকট্রন আগে প্রবেশ করে সেক্ষেত্রে আমরা এখানে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন দিলে কয়টা দেবো, 2টা। তা এরপরে ডি অরবিটাল থাকবে 3d, 3d অরবিটাল পরে পূর্ণ করলো। তা 3d অরবিটাল পরে কয়টা থাকবে এখানে, 4টা। এখন এখানে মোট কয়টা হলো, 24টা হলো। তো আমরা নিয়ম অনুসারে কিন্তু এটা করলাম, নিয়ম অনুসারে এটা করলাম, কিন্তু এটা আসলে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা সঠিক হয়নি, কারণ কি এটা ব্যতিক্রম নিয়ম ফলো করে। তো ব্যতিক্রম নিয়ম কি, যে ব্যতিক্রম নিয়ম হলো যেখানে ডিতে আমরা যে কয়টা দিলাম, 4টা, কিন্তু ডি অরবিটাল সবসময় অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থা বজায় রাখতে চায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ডিতে কি করতে পারি, একটা ইলেকট্রন যদি এস থেকে নিয়ে যায় তাহলে কিন্তু সে অর্ধপূর্ণ অবস্থা অর্জন করে। তাহলে এখানে সেই নিয়ম অনুসারে ব্যতিক্রম নিয়ম ফলো করলে এখানে কি আসে, 1s2 2s2 2p6 আর 3s2 3p6। এখন এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে গেলে 4s কি আসবে, 1, এবং 3d এখানে 5 আসবে, অর্থাৎ 4টা একটা এখানে কি হলো, অর্ধপূর্ণ হলো। আমরা জানি যেখানে ডি অরবিটালে যদি 4টা ইলেকট্রন থাকে, সে 4টা ইলেকট্রন থাকা অবস্থায় সে যতটা স্থিতিশীল থাকে তার চাইতে এখান থেকে একটা ইলেকট্রন স্থানান্তর করে যদি ডি অরবিটালে প্রবেশ করে সে তার চাইতে কি আরো বেশি স্থিতিশীল হয়, আর ইলেকট্রনগুলো সবসময় স্থিতিশীল অবস্থায় থাকতে পছন্দ করে। এজন্য সে কি করবে, একটা ইলেকট্রন এখান থেকে নিয়ে সে D3D5 অর্থাৎ অর্ধপূর্ণ অবস্থা বজায় রাখবে, অর্ধপূর্ণ অবস্থা বজায় রাখবে। তো অর্ধপূর্ণ অবস্থা বজায় রাখলে সে কি হয়, স্থিতিশীল অবস্থা অর্জন করে। আর ইলেকট্রনগুলো এরকম ডি এবং পি অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য ব্যতিক্রম নিয়ম ফলো করে, অর্থাৎ স্বাভাবিক নিয়মে যেভাবে ইলেকট্রন বিন্যাস হয় সেটা না হয় কি করে, ব্যতিক্রম নিয়ম ফলো করে। তো আমরা এভাবে যেই সকল মৌলের ইলেকট্রন ব্যতিক্রম নিয়ম ফলো করে সেগুলো আমরা কি দেখবো যে কোন কোন মৌলগুলা ব্যতিক্রম নিয়ম ফলো করে।